ক্লাস 9 স্টুডেন্টদের আমি আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি প্রসঙ্গে আসছে এটি বাংলা ভিডিও আমরা কবিতা। ঠিক আছে, আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে, সেকেন্ড সেমিস্টার। আমি অ্যানুয়ালের জন্য পরের যে সিলেবাসে যেটুকু অংশ আছে সেটুকু বলতে শুরু করব। তার আগে বলি, এই চ্যানেলটির সঙ্গে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেকে উপকৃত হবে এবং প্লেলিস্ট করা আছে, দেখে নিও। প্রত্যেকটি বিষয়ের ওপরই ভিডিও আছে যেগুলো আমি পড়াই, মানে ইতিহাস, ভূগোল, বাংলা, এবং কারোর কোনো অসুবিধা হবে না, শুধু চ্যানেলটির সঙ্গে থাকলেই হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। আসছি বিষয়, কবিতার নাম আমরা। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটু কয়েকটা কথা বলি, যেটা হচ্ছে কবি প্রসঙ্গে। ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে। তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেছেন এবং ছেলেবেলা থেকেই তার স্কুল কলেজের বাঁধাধরা যে পাঠ্যক্রমে সেখানে তিনি মনের স্ফূর্তি খুঁজে পাননি এবং তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে কবিতা চর্চাও করেছেন। সত্যেন্দ্রনাথ ছিলেন কাব্যলক্ষ্মীর সেবায় নিবেদিত প্রাণ। তিনি রবীন্দ্র শিষ্য হয়েও বাংলা কাব্য সাহিত্যে নিজ প্রতিভা গুণে নিজের সক্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন এবং তার যে কবিতা সেটা পাঠক মহলে যথেষ্ট সমাদৃত এবং সবচেয়ে বড় কথা, তিনি যে একটা মিলিয়ে ছন্দ করে কবিতা লেখার যে একটা ভঙ্গিমা, সেটা যথেষ্টই মনোগ্রাহী। ঠিক আছে, এই কয়েকটি কথা বলে আমরা আসি কবিতাতে। কবিতার নাম আমরা। ঠিক আছে, এখন কবি কাদের কথা বলেছেন? কবিতাটি পড়লে বোঝা যায় কবি বঙ্গ সন্তানের কথা বলেছেন। কবি বলেছেন, এই আমরা কবিতাটি কবির কুহু ও কেকা কাব্যগ্রন্থে রয়েছে এবং এই আমরা কবিতার যে প্রথম স্ট্যান্ডারটা, প্রথম অনুচ্ছেদে কবি বলেছেন, মুক্তবেণীর গঙ্গা যেখানে মুক্তি বিতরে রঙ্গে, অর্থাৎ মুক্তবেণীর গঙ্গা এখানে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেছে। আমরা জানি ভাগীরথী এবং হুগলি ভাগীরথী নাম নিয়ে মুর্শিদাবাদের কাছে এবং পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে গঙ্গা, মূল শাখাটি এখানে। ওই জন্য যেখানে গঙ্গা এইভাবে শাখায় বিভক্ত হয়ে গেছে সেইখানে তীর্থক্ষেত্র গড়ে তুলেছে গঙ্গা এবং সেখানে গঙ্গা মুক্তি বিতরণ করছে। ঠিক আছে, তাহলে গঙ্গা মুক্তি বিতরণ করছে। এই তীর্থ যে বরদান, বঙ্গভূমিতে আমরা বাঙালিরা বাস করি। অবিভক্ত বঙ্গভূমির পূর্ব দিকে শ্রীহট্ট এবং শ্রীহট্টে কমলালেবু ফুলের সমারোহ, পশ্চিমে বিহার মালভূমি অঞ্চলে মহুয়া ফুলের সম্ভার। সেই জন্যই কবি বলেছেন, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। ঠিক আছে, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলতে কবি মানে যে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত শৃঙ্গ, সেটা বঙ্গমাতার মুকুটের মতন, সোনার মুকুটের মতন, এবং যার কিরণে ভুবন আলোকিত হয়ে উঠছে। কাঞ্চনজঙ্ঘার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে এই শোভা দেখার জন্য। আচ্ছা, কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। ঠিক আছে, এখানে বঙ্গমাতা বা বাঙালি সন্তান তার মায়ের, প্রকৃতি মায়ের কোলে লালিত পালিত এবং প্রকৃতি মায়ের স্নেহ সান্নিধ্যে বড় হয় এবং মায়ের বুক ভরা স্নেহতে তার ছোটোবেলা থেকে বড়োবেলা এবং বৃদ্ধ অবস্থাও কাটে। মায়ের পদযুগল পদ্ম শোভিত। ঠিক আছে, এবং অতসী অপরাজিতা প্রভৃতি ফুলও এখানে ফোটে।
সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। তাহলে দক্ষিণে সাগর রয়েছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর তার শত তরঙ্গ ভেঙে ভেঙে মায়ের পায়ে আছড়ে পড়ছে এবং এইভাবেই বন্দনা করছে মাকে। এবং আমরা বাঙালিরা বাঞ্ছিত ভূমি, আমাদের বাঞ্ছিত ভূমি এই বঙ্গে বসবাস করি, মানে আমাদের আকাঙ্ক্ষিত, বহু আকাঙ্ক্ষিত ভূমি এই বঙ্গেতে আমরা বসবাস করে থাকি। ঠিক আছে। আচ্ছা, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। বাঘের সঙ্গে যুদ্ধ মানে কি? মানে বঙ্গভূমি আগে সাপ এবং বাঘের আবাস গৃহ ছিল, এবং যে কারণে দক্ষিণা রায়ের পুজো করা হতো এবং সাপের জন্য মনসার পুজো করা হতো। ঠিক আছে, এখনও মনসার পুজো করা হয় এবং সুন্দরবনে গেলে দক্ষিণা রায়ের পুজো করা হয়। এবং বাঘ এবং সাপ এখানে একটা সব সময় দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে সাপ, আর বাঘ তো সুন্দরবনে রয়েছে। ঠিক আছে, কিন্তু এগুলোকে, এই প্রাণী দুটোকে ভয় পেলে মানুষের চলে না, কারণ জীবিকার সন্ধানে তাদেরকে বনে জঙ্গলে প্রবেশ করতেই হয়। সেই জন্য কবি এটা বলেছেন যে বঙ্গভূমি বাঘ এবং সর্পের আবাসগৃহ, সেখানেই মানুষ তাদের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছে। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। তাহলে এখানে বলেছে যে পূর্বপুরুষের, আমাদের পূর্বপুরুষ, বাঙালির পূর্বপুরুষ যদি দেখতে পাওয়া যায়, তাহলে অনুসন্ধান করে দেখা যাবে যে বাঙালি এখানে চতুরঙ্গে সাজিয়ে রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে যুদ্ধ করেছে। বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা জয় করে নিজের শক্তির পরিচয় দিয়ে সেই জায়গার নাম সিংহল রেখেছে, যেটা এখানে কবিতার লাইনে বলা হচ্ছে। সিংহল নামে রেখে গেছে শৌর্য, নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি মোঘলের এক হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাতে। চাঁদ প্রতাপের কথা নিশ্চয়ই শুনেছ, বাংলার 12 ভূঁইয়া, 12 জমিদারের মধ্যে অন্যতম হচ্ছে চাঁদ প্রতাপ। মোঘলরাও কিন্তু এদেরকে ভয় পেত। ঠিক আছে, আর বাঙালিরা মগ জাতি, মোঘল জাতি, এদেরকে কিন্তু কখনোই তাদের কাছে মাথা নত করেনি। ঠিক আছে। আচ্ছা, পরের অনুচ্ছেদে আসি। জ্ঞানের নিধান, নিধান মানে আধার বা পাত্র। ঠিক আছে, জ্ঞানের ভাণ্ডার যাকে বলে। জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার, সাংখ্যমুনি। ঠিক আছে, তিনি হচ্ছেন সাংখ্যকার। কপিল হচ্ছে সাংখ্য দর্শনের সূত্রগুলি বাংলার মাটিতে বসেই তিনি রচনা করেছেন। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। তিনি সাংখ্যমুনি, সাংখ্য দর্শনে পণ্ডিত কপিল মুনি। আদি বিজ্ঞান, তিনি জ্ঞানের ভাণ্ডার। তিনি এই বাংলার মাটিতে বসেই তার সূত্রগুলি রচনা করেছেন। বাঙালির অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। বাঙালির অতীশ দীপঙ্করের কথা আমরা সবাই জানি। তিনি পর্বত, তুষার আবৃত পর্বত, ভয়ঙ্কর তুষারগিরি পর্বত তিনি লঙ্ঘন করেছেন। কেন লঙ্ঘন করেছেন? না, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। তিনি তিব্বতে গিয়ে জ্ঞানের দ্বীপ জ্বেলেছেন। ঠিক আছে, কিভাবে জ্বেলেছেন? কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি বাঙালির ছেলে ফিরে এলো যশের মুকুট পরি। তিনি পক্ষধর মিশ্রকে তর্কশাস্ত্রে হারিয়ে দিয়েছিলেন, এবং সেই জন্যই বলেছেন কিশোর বয়সে তিনি কি করেছিলেন? পক্ষধর মিশ্রের পক্ষ মানে পাখা কেটে দিয়েছেন, ডানা কেটে দিয়েছেন, মানে পক্ষধর মিশ্রকে হারিয়ে দিয়েছেন, এবং যশের মুকুট পরে তিনি দেশে ফিরে এসেছেন। আচ্ছা, এছাড়া কি বলা হয়েছে? বাংলার কবি জয়দেব রবি কান্ত কোমল পদে পড়েছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে। বাংলার রবি হচ্ছে সূর্য, বাংলার সূর্যকে জয়দেব, কবি জয়দেব। তিনি কান্ত কোমল, কান্ত মানে খুব সুন্দর। ঠিক আছে, কোমল মানে নরম পেলব। ঠিক আছে, সুন্দর মাধুর্যপূর্ণ পদ তিনি রচনা করেছেন। সেটা কি? গীত গোবিন্দম কাব্য। ঠিক আছে, তিনি রচনা করেছেন, রচনা করে, এবং সেই গীত গোবিন্দম কাব্য
সোনার পদ্মের মতন সংস্কৃত সাহিত্যকে সুরভিত করছে। সেই জয়দেবের গীত গোবিন্দম কাব্য সোনার পদ্ম হয়ে সংস্কৃত সাহিত্যকে সুরভিত করছে, ঠিক আছে। এবং আমরা তাতে এখনও পর্যন্ত জয়দেবের গীত গোবিন্দম কাব্য শ্রবণ করে আমরা খুব মুগ্ধ হয়ে যেতে পারি, ঠিক আছে। কথিত আছে শ্রীচৈতন্য মহাপ্রভু নাকি জয়দেবের গীত গোবিন্দম কাব্য শুনে মুগ্ধ হয়ে যেতেন, ঠিক আছে। যেমন একটি পদ আমি বলতে পারি, যেমন হচ্ছে পততি পতত্তে বিচলিত পত্তে শঙ্কিত পদোপজানম রচয়িত শয়নম সচকিত নয়নম পশ্যতি তব পন্থানম, ঠিক আছে। বাকিটুকু শুনতে চাইলে বাকির এপিসোডে অবশ্যই বলে দেবো।